বাংলাদেশের এইচএসসি পরীক্ষার সিলেবাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ গদ্য হলো মাসি পিসি। মাসি পিসি প্রকৃতপক্ষে একটি গল্প। গল্পটির লেখক হলেন বাংলা কথা সাহিত্যের আধুনিক বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। আজকে আমি তোমাদের সঙ্গে এই মাসি পিসি গল্পটির বিষয়বস্তু কেন্দ্রিক একটি আলোচনা করব এবং গল্পটাতে মূল চরিত্র কারা রয়েছেন, সেই চরিত্রগুলোর কি বৈশিষ্ট্য রয়েছে এবং গল্পটাতে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কোন ধরনের ভাব বা ব্যঞ্জনা প্রকাশ করতে চেয়েছেন, সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো মাসি পিসি গল্পটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, বাংলা কথা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মানিক, বিভূতি এবং তারাশঙ্কর, এই তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম একজন হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বন্ধুদের সঙ্গে বাজি লড়ে প্রথম বাংলা সাহিত্যে অবতীর্ণ হয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার বন্ধুরা তাকে বলেছিল যে বাংলার যে বিখ্যাত পত্রিকাগুলো রয়েছে সেই পত্রপত্রিকায় একমাত্র বিখ্যাত লোকেদেরই লেখা ছাপা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লেখার মান যদি ভালো হয় তাহলে অনামী লেখকদের লেখাও বিখ্যাত পত্রিকাতে প্রকাশিত হতে পারে। এই চ্যালেঞ্জ নিয়ে নিজেই গল্প লেখায় হাত দিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে বিজ্ঞানের ছাত্র মানিক বন্দ্যোপাধ্যায় প্রচুর গল্প এবং উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার লেখা বিখ্যাত কয়েকটা গল্প গ্রন্থের নাম হলো প্রাগৈতিহাসিক, সরীসৃপ, বউ প্রভৃতি, এবং তার লেখা বিখ্যাত কয়েকটা উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, হলুদ নদী সবুজ বন ইত্যাদি। তো আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসি এই ছোট গল্পটা নিয়ে আলোচনা করব। আলোচ্য ছোট গল্পের প্রধান ক্যারেক্টার দুজন মধ্যবয়সী অসহায় মহিলা। তাদের মধ্যে একজন হলেন মাসি এবং অপরজন হলেন পিসি। এই মাসি পিসির তেমন কোনো ব্যক্তি পরিচয় গল্পে প্রকাশ করেননি গল্পকার। তিনি শুধুমাত্র দেখিয়েছেন এই মাসি এবং পিসি আহ্লাদি নামক একটি মেয়ের মাসি এবং পিসি। এই আহ্লাদি মেয়েটি প্রকৃতপক্ষে আমাদের গ্রাম বাংলার এক অসহায় মেয়ের প্রতীক। আমাদের গ্রাম বাংলায় প্রচুর মেয়েকে প্রত্যহ দিন তাদের বাবা মারা পাত্রস্থ করে বা বিবাহ দেয়, এবং সেই মেয়েটা বিবাহের পর শ্বশুরবাড়িতে কেমন থাকলো, ভালো থাকলো নাকি মন্দ থাকলো, তার দায় এরপর আর কেউ গ্রহণ করে না। বেশিরভাগ ক্ষেত্রে বাপের বাড়ির অবস্থা এমন হয় না যে তারা মেয়ের যথাযথ খোঁজ খবর রাখতে পারে বা তার ভালো থাকা মন্দ থাকার দায় নিজেরা গ্রহণ করতে পারে। তো এক্ষেত্রেও আমরা দেখি আহ্লাদি বলে যে চরিত্রটি রয়েছে, শ্বশুরবাড়িতে সে স্বামীর দ্বারা অত্যাচারিতা হয়। স্বামী যোগু মোটেই ভালো মানুষ নয়, মদ্যপান সহ নানান রকম খারাপ নেশা তার রয়েছে। এছাড়া তার আরেকটা বদ নেশা হলো স্ত্রীর প্রতি অত্যাচার করা। আহ্লাদিকে যখন তখন সে মারধর করে, নেশার দ্রব্য যে গাজার কোলকে, সেই কোলকে গরম করে ছ্যাঁকা দেয়, তাকে খুঁটিতে বেঁধে রাখে এবং তাকে ভালো রকম খেতে পড়তে পর্যন্ত দেয় না। অর্থাৎ যোগু স্বামী হওয়ার কোনো ভালো দিকগুলো পালন করে না, কিন্তু স্ত্রীকে অত্যাচার করে সে 16 আনা। এবং না খেয়ে না দেয়ে দিনের পর দিন আহ্লাদির অবস্থা হয়ে পড়েছিল খুবই শোচনীয়। সেই রকম এক সময় যোগুর কাছে মার খেয়ে প্রায় আধমরা অবস্থায় সে ফিরে আসে তার বাপের বাড়িতে। সেই সময় তার বাপের বাড়ির অবস্থাও যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়। তার বাপের বাড়িতেও সেই সময় তাদের খাওয়া জুটছিল না, তার কারণ দেশ জুড়ে তখন চলছে একটা দুর্ভিক্ষের আবহ। মানুষের ঘরে অন্ন নেই, হা অন্ন রব চারিদিকে উঠছে। সেই মুহূর্তে আহ্লাদির বাবাই বা কোথা থেকে এতগুলো লোকের অন্ন জোটাবে, মেয়ে আহ্লাদিকেই বা কিভাবে সে সুস্থ করে তুলবে, এই ভাবনা যখন সমগ্র পরিবারটিকে গ্রাস করেছিল, ঠিক সেই সময় আহ্লাদির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তার মাসি এবং পিসি। আমরা সবাই জানি বাবার বোন পিসি এবং মায়ের বোন মাসি। একটি সন্তানের কাছে বেশ আদর এবং আহ্লাদের জায়গা এই মাসি পিসি সম্পর্কটি, এবং সেই মাসি এবং পিসি আহ্লাদিকে সেই মুহূর্তে নিজেদের বুকে টেনে নেয়। নিজেরা না খেয়ে অর্ধাহারে অনাহারে থেকেও তারা মরণপণ সেবা করে আহ্লাদির এবং প্রায় মরো অবস্থা থেকে তাকে বাঁচিয়ে তোলে। এই মাসি এবং পিসি দুজনের জীবনই কিন্তু বেশ ট্র্যাজিক। তাদের কারোরই শ্বশুর বাড়ি নেই, তাদের নেই কোনো স্বামী। প্রকৃতপক্ষে তারা দুজনেই বর্তমানে বিধবা। এক সময় তাদের স্বামী এবং শ্বশুরবাড়ি ছিল, ছেলে মেয়েও ছিল, গল্পে তার উল্লেখ রয়েছে, কিন্তু তবুও বর্তমানে তারা সম্পূর্ণ অনাথা। তাই তারা দুজন তাদের দুজনের অবলম্বন হয়ে যেন বেঁচে আছে। ভাগ্যের ফেরে একজন এসে ঠাঁই নিয়েছে নিজের ভাইয়ের বাড়িতে অর্থাৎ নিজের বাপের বাড়িতে, এবং অপরজন এসে ঠাঁই নিয়েছে নিজের দিদির শ্বশুর বাড়িতে। তাই সম্পর্কে তারা একজন আহ্লাদির পিসি এবং অপরজন মাসি।
যদিও গল্পে এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে এই মাসি পিসির মধ্যে বেশ ভাব ভালোবাসা থাকলেও কোথাও কোথাও তাদের দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব বা ঝগড়া বিবাদও ছিল। যেহেতু পিসি এই বাড়িরই মেয়ে, অর্থাৎ রক্তের সম্পর্কে এই বাড়িরই ঘনিষ্ঠ একজন, তাই পিসির তার বাপের বাড়ির প্রতি অধিকার একটু বেশি। আর মাসি যেহেতু এ বাড়ির রক্তের সম্পর্কের কোনো আত্মীয় নয়, তাই মাঝে মধ্যে পিসি তাকে দু চার কথা শুনিয়ে দিত। মাসিরও বিষয়টা খুব খারাপ লাগতো, অপমানজনক লাগতো, তাই মাঝে মধ্যে দুজনের সঙ্গে বেশ ঝগড়া বিবাদও হতো। এবং যখন ঝগড়া হতো মনে হতো এই বুঝি তারা একে অপরকে আঁচড়ে কামড়ে মেরে ফেলবে, কিন্তু প্রকৃতপক্ষে সেরকম কিছুই ঘটতো না। আবার দুই অসহায় মধ্যবয়স্ক মানুষ পরস্পরের বন্ধু হয়ে পরস্পরের পাশে দাঁড়াতো। তো এই মাসি পিসি অবশেষে তাদের জীবনের মধ্যবয়সে পৌঁছে বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে পেল। সে হলো আহ্লাদি। তাদের মনে হলো এই মেয়েটিকে তার স্বামীর অত্যাচার থেকে রক্ষা করা প্রয়োজন, এই মেয়েটিকে একটি অবলম্বন দেওয়া প্রয়োজন। যদিও ততদিনে দুর্ভিক্ষে জর্জরিত হয়ে আহ্লাদির মা বাবা সকলেই মারা গেছে, তাই এখন সমগ্র পৃথিবীতে আহ্লাদির আপনজন বলতে একমাত্র আছে তার মাসি এবং পিসি। দুর্ভিক্ষগ্রস্ত অবস্থার মুখে পড়ে মাসি পিসি একটা জিনিস রিয়েলাইজ করেছিল বা বুঝেছিল যে বেঁচে থাকার জন্য পয়সা রোজগার করাটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। কাজেই তারা অর্থ রোজগারের একটা পথ সন্ধান করতে লাগলো সেই সময় থেকেই। বিশেষত মাসি একটা নতুন পথ খুঁজে পেল। সে বুঝতে পারলো এই দুর্ভিক্ষের বাজারে সবজি ফল ইত্যাদির দাম আকাশ ছোঁয়া হয়েছে, তাই তারা যদি গ্রামের সাধারণ মানুষের থেকে এই সবজি এবং ফল সংগ্রহ করে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতে পারে, তাহলে দু চার পয়সা লাভের মুখ তারা দেখতে পারবে। তাই মাসি একদিন পিসির সঙ্গে যুক্তি করলো যে চলো আমরা দুজনে গিয়ে শহরে এইরকমভাবে সবজি ফলমূল ইত্যাদি বিক্রি করি। তো সেই সূত্র ধরে তারা নিজেরা নৌকো বেয়ে, এখানে গল্পে উল্লেখ আছে শালতি। শালতি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ছোট ডিঙি নৌকা। জেনারেলি শাল গাছে তৈরি হতো বলে তাকে শালতি বলা হয়, কিন্তু শাল কাঠ ছাড়াও তাল কাঠ বা অন্যান্য অল্প দামের কম দামের কাঠেও শালতি তৈরি হয়। তো ছোট এক ধরনের ডিঙি নৌকা বা শালতি করে তারা গ্রাম থেকে পণ্য বা মাল নিয়ে গিয়ে শহরে বিক্রি করতো। এবং সেই বিক্রি করার পথটাও খুব একটা সুগম ছিল না। শহরেও তাদেরকে খাজনা দিতে হতো বা তোলা দিতে হতো। বিভিন্ন তোলাবাজরা এসে বাজার থেকে তাদের থেকে তোলা আদায় করত। তো এই তোলাবাজদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে, সমাজের অসৎ মানুষদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে মাসি এবং পিসি জীবিকা নির্বাহের একটি পথ আবিষ্কার করেছিল। জীবন তাদের যন্ত্রণাময়, জীবন তাদের লড়াইয়ে পরিপূর্ণ, কিন্তু মাসি পিসি হাল ছাড়েনি। শুধুমাত্র আহ্লাদির মুখের দিকে তাকিয়ে তাকে ভালো রাখবার প্রচেষ্টা নিয়ে এই মাসি পিসি জীবনের যুদ্ধে ক্রমাগত লড়াই করে গেছে। আমরা গল্পের শুরুতেই দেখি মাসি পিসি এই শালতি করে এসে উপনীত হচ্ছে একটি ঘাটে, যে ঘাট থেকে খড় বা বিভিন্ন পণ্য সামগ্রী বোঝাই হচ্ছে নৌকাতে, এবং নৌকায় করে নিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতে চলে যাচ্ছে সবাই। তো মাসি পিসি সেখানে শালতি নিয়ে হাজির হচ্ছে, এবং কৈলেশ বলে একটি ছেলে, সম্ভবত তার ভালো নাম কৈলাস, গ্রাম্য উচ্চারণে সেটা হয়ে গেছে কৈলেশ। তো এই কৈলেশ বলে একটি ছেলে এই মাসি পিসিকে একটি বিশেষ খপ্পর দিতে চাইছে। খপ্পর মানে হলো খবর। তো এই খবরটি কি? এই বিশেষ খবরটি হলো এই যে মাসি এবং পিসি যে আহ্লাদিকে নিজেদের কাছে নিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে, এটা তার যে স্বামী যোগু সে ভালো চোখে দেখছে না, এবং সে নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। এখানে কৈলাসের যে বক্তব্য সেটা এরকম যে যোগু এখন ভালো হয়ে গেছে, সে আর নেশা ভাঙ করে না, মদ খায় না, এবং বউকে সে যে পূর্বে অত্যাচার করেছিল সেই ভুলটা সে নিজের বুঝতে পেরেছে, এবং বর্তমানে সে নিজের স্ত্রীকে নিজের কাছে নিয়ে গিয়ে খুব ভালোভাবে রাখতে চায়। কিন্তু মাসি পিসি জীবনের সত্যতা জানেন। তারা জানেন এই ধরনের খারাপ মানুষেরা চট করে ভালো হয় না। প্রকৃতপক্ষে আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারি যোগুর এত বউ নিয়ে যাওয়ার ইচ্ছা কেন জাগ্রত হয়েছে। প্রকৃতপক্ষে যোগু জানতে পেরেছে যে আহ্লাদির বাবা মা সকলে মারা গেছেন, এবং আহ্লাদির নামে যেটুকু জমি জমা আছে, তার বাবা মায়ের যেটুকু সম্বল ছিল, সেই সবটাই এখন আহ্লাদির, এবং আহ্লাদির পরবর্তীকালে তার হতে পারে। তো ওইটুকুনি সম্পত্তির লোভে যোগু পুনরায় চাইছে আহ্লাদিকে তার বাড়িতে নিয়ে যেতে। যদিও সে আহ্লাদিকে মারধর করে, তাকে খেতে দেয় না, তার গায়ে ছ্যাঁকা দেয়, নানান রকমভাবে তাকে অত্যাচার করে, এবং সেই অত্যাচার সে যে পরবর্তীকালে করবে না তারও কোনো গ্যারান্টি নেই। মাসি পিসি আহ্লাদির এই কষ্ট বোঝে। গল্পে একটা ছোট্ট অংশে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আরেকজন মানুষের কথা। সেই মানুষটি হলেন বুড়ো রহমান। বুড়ো রহমানেরও এইরকমই একটি ছোট্ট মেয়ে ছিল। রোগা পাতলা সেই মেয়েটির খুব অল্প বয়সেই বিবাহ হয়ে গিয়েছিল। তো রহমান সেই মেয়েটিকে জোর করে একদা পাঠিয়েছিল শ্বশুরবাড়ি। যদিও সেই মেয়েটি বাপের বাড়িতে এসে খুবই কান্নাকাটি করে জানিয়েছিল শ্বশুরবাড়িতে তাকে সবাই অত্যন্ত অত্যাচার করে।
কিন্তু সমাজের নিয়ম অনুসারে রহমান তাকে নিজের বাড়িতে রাখতে পারেনি, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার শ্বশুরবাড়িতে, এবং শ্বশুরবাড়িতে পাঠানোর কিছুদিনের মধ্যেই মেয়েটিকে তারা মেরে ফেলেছিল। তো এই ছোট্ট ঘটনাটাকে এখানে ইনপুট করে দিয়ে বা বলে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় যেন দেখাতে চাইলেন যে ঠিক এই রকম ঘটনা আমাদের আহ্লাদির সঙ্গেও ঘটতে পারে যদি তার মাসি পিসি তাকে আগলে না রেখে যোগুর কাছে আবার পাঠিয়ে দেয়। কিন্তু মাসি পিসি সেই ধাতের মানুষ নন, তারা জানেন কিভাবে একটা নারীকে রক্ষা করতে হয়। একটি ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, যে কিনা শ্বশুরবাড়ি যাওয়ার নামেই আঁতকে উঠছে, ভয় পাচ্ছে, তাকে জোর করে শ্বশুরবাড়ি পাঠানো মানে তার মৃত্যুর যে পথটা সেটাকে প্রশস্ত করে দেওয়া। তার স্বামী তাকে মারধর করে, এটা জানার পরেও তাকে পুনরায় সেই স্থানে পাঠানো মানে বাবা মা হিসেবে বা গার্জিয়ান হিসেবে অন্যায় একটা কাজ করা। তাই মেয়ের পাংশু মুখের দিকে তাকিয়ে, তার যে ম্লান মুখ সেটার দিকে তাকিয়ে মাসি পিসি পারে না তাকে তার স্বামীর ঘরে পাঠাতে। যতই কৈলাস মাসি পিসিকে ভয় দেখাক না কেন যে তারা যদি আহ্লাদিকে তার স্বামীর গৃহে না পাঠিয়ে দেয় তাহলে তার স্বামী কেস করবে কোর্টে, এবং কোর্টে একবার কেস উঠলে কারুর বউকে জোর করে আটকে রাখার অপরাধে মাসি পিসিকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। কিন্তু মাসি পিসি এই সামান্য ভয় দেখানোতে মোটেই পিছপা হয় না। তারা আহ্লাদির করুণ মুখের দিকে তাকিয়ে তাকে বাঁচাবার একটা শপথ গ্রহণ করেছে, এবং তাকে বাঁচাবার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। তার প্রমাণ আমরা পাই গল্পের একদম শেষাংশে এসে। যদিও কৈলাস মাসি পিসিকে বলে যে তারা কতদিন আহ্লাদিকে এইভাবে রক্ষা করবে। আহ্লাদি একটি বয়স্থা অল্প বয়সী সুন্দরী মেয়ে, গ্রামের প্রচুর লোলুপ লোকের নজর আছে আহ্লাদির দিকে। গ্রামে খারাপ মানুষের তো অভাব নেই। চরিত্রহীন জোতদার, জমিদার, চৌকিদার এরা সকলে লোলুপ দৃষ্টি নিয়ে বসে আছে। আহ্লাদিকে খুব খারাপ চোখে তারা দেখে এবং তাকে অনৈতিকভাবে ভোগ করার বাসনা তারা মনে মনে পোষণ করে। তাই আহ্লাদির খুব বিপদ। কিন্তু মাসি পিসি সর্বদাই আহ্লাদিকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। গল্পের শেষে এসে আমরা দেখতে পাই যে একদিন রাত্রিবেলা প্রায় মধ্যরাত্রে মাসি পিসির বাড়ির দরজায় কড়া নাড়ে গ্রামের যে চৌকিদার আছে সে। মাসি পিসি অবাক হয়ে বেরিয়ে বলে কি ব্যাপার। তখন সেই চৌকিদার জানায় যে তাদেরকে থানায় একবার ডাক করানো হয়েছে। এবার থানা একটা এমন জায়গা, থানায় ডাক করানো হয়েছে শুনলে যে কোনো ব্যক্তি বেশ ভয় পাবে এবং তারা দেখতে চাইবে বিষয়টা কি হয়েছে, বা পুলিশ আইন এগুলোকে সবাই বেশ ভয় পায়। তাই সেই থানার চৌকিদার আসতে শুনে মাসি পিসিও প্রথমে একটু ঘাবড়ে যায়। তো তারা বলে কেন, কী জন্য যেতে হবে? তো বলে যে বড়বাবু বসে রয়েছে থানায়, তো বাবু দেখা করতে চেয়েছে মাসি পিসির সঙ্গে এবং তাদের নামে সমন আছে, অর্থাৎ তারা কিছু করেছে বা তাদের বিরুদ্ধে কিছু একটা থানায় জমা পড়েছে, কোনো অভিযোগপত্র তাদের বিরুদ্ধে জমা পড়েছে, তাদেরকে থানায় যেতে হবে। কিন্তু আমরা এখানে মাসি পিসির অসম্ভব বুদ্ধিমত্তা দেখি যখন দেখি যে তারা এই প্রস্তাবে মোটেই ঘাবড়ে যায় না, বরং তারা চারিদিকে নজর চালায় এবং তারা ফুটফুটে জ্যোৎস্নায় দেখতে পায় যে দূরে একটি ঝোপের আড়ালে আরও 3টি পুরুষ মানুষ চুপ করে বসে রয়েছে লুকিয়ে, এবং সেই 3টি পুরুষ মানুষ গ্রামের বিখ্যাত গুন্ডা। এছাড়াও মাসি পিসি বুঝতে পারে যে এই যে চৌকিদার এবং তার সঙ্গী যে আরেকজন ব্যক্তি এসছে সে গ্রামের যে জোরদার মহাজন রয়েছে তার সঙ্গী, তার সঙ্গে থাকে সবসময়। মুহূর্তের মধ্যে মাসি পিসি বুঝতে পেরে যায় যে কি গভীর চক্রান্ত চলছে তার বিরুদ্ধে। তারা বুঝতে পারে চৌকিদার সহ এই যে মানুষগুলি এসছে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার জন্য তাদের প্রকৃত উদ্দেশ্য সেটা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে মাসি পিসি ঘর থেকে সরে থানায় বেরিয়ে গেলেই ওই যে গুন্ডাগুলি বসে রয়েছে ঝোপের আড়ালে তারা ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে আহ্লাদিকে। প্রকৃতপক্ষে কিছু ভোগী, উন্মত্ত, জঘন্য মানসিকতার মানুষের লক্ষ্য হলো আহ্লাদি, এবং মাসি পিসির যে কড়া গার্ড বা যে কড়া একটা প্রোটেকশনের মধ্যে আহ্লাদি রয়েছে সেখান থেকে তাকে বের করে নিয়ে গিয়ে ফেলাটাই তাদের উদ্দেশ্য। এই জায়গায় দাঁড়িয়ে অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দেয় মাসি পিসি। তারা পরিষ্কার জানায় যে তোমরা বাড়ি চলে যাও, আমরা কালকে সকালে গিয়ে থানায় দারোগাবাবুর সঙ্গে দেখা করব। এবং ভদ্রভাবে কথা না শুনলে মাসি পিসি চট করে একবার বাড়ির ভেতর গিয়ে বড় কাটারি এবং আঁশ বটিটা হাতে করে তুলে নিয়ে বাইরে বেরোয় এবং তাদেরকে বলে যে হতে পারো তোমরা পুরুষ মানুষ, হয়তো তোমাদের সঙ্গে লড়াই করে আমরা পারবো না, কিন্তু 2-4টের গলা আমরা তার আগে নামাবো। তো মাসি পিসি এখানে পরিষ্কার বুঝিয়ে দেয় যদিও তোমরা গায়ের জোরে আমাদেরকে প্রতিহত করতে পারো তবুও আমরা মনের জোরে তোমাদের সঙ্গে লড়ে যাব, এবং কিছু লোককে এই বটি কাটারির আঘাতে জখম আমরা অবশ্যই করব। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা অসম্ভব মনের জোর দেখতে পাই মাসি পিসির মধ্যে।
অতগুলি পুরুষ মানুষের সঙ্গে লড়াই করার যে শক্তি, লড়াই করার যে সাহস মাসি পিসি দেখায় তা সত্যি প্রশংসনীয়। এবং তারা আল্লাদিকে এই সমস্ত ঘটনার কিছুই জানতে দেয় না। ঘরে তখন আল্লাদি মাসি পিসির নিশ্চিন্ত প্রোটেকশনের আওতায় বা নিশ্চিন্ত প্রহরার আওতায় ঘুমোচ্ছে। তো আঁশবটি এবং কাটারির জোরে মাসি পিসি হাঁকিয়ে দেয় ওই সমস্ত অসভ্য এবং জঘন্য মেন্টালিটির বা মানসিকতার মানুষগুলিকে। এবং তারা ভালো কথায় বাড়ি না গেলে চিৎকার করে লোক জাগানোরও কথা বলে তারা। এবং অবশেষে গোটা গ্রামের লোক যতজনের নাম তারা জানতো সকলের নাম ধরে তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং ফলও হয় হাতে নাতে। বেশ কিছু ব্যক্তি বাড়ি থেকে হৈ হৈ করে বেরিয়ে আসে এবং অত গ্রামের লোক জেগে ওঠার ফলে, বেরিয়ে আসার ফলে ওই চৌকিদার এবং তার যে জঘন্য মানসিকতার গুন্ডারা তারা ভয় পায় এবং তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালায়। নতুন একটা সাহস নিয়ে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে মাসি পিসি। কিন্তু মনে তাদের আরও ভয়ও আছে। তারা এর পূর্বেও দেখেছে যে আরও একটি বাড়ির মেয়েকে এইভাবে যে গ্রামের যে লোলুপ মানসিকতার মানুষরা তারা তুলে নিয়ে যেতে চেয়েছিল এবং তার বাড়ির লোকরা তাকে অন্যত্র পাঠিয়ে দিলে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। তারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখে মাসি পিসি। তারা ঘরের সমস্ত কম্বল থেকে শুরু করে কাঁথা সব কিছু জলে ভিজিয়ে প্রস্তুত করে রাখে এবং বালতিতে গামলাতে জল ভরে রেখে দেয় ঘরের ভেতর। যদি কেউ আগুন জ্বালিয়ে দেয় তাদের ঘরে, তাহলে চাল পর্যন্ত আগুন উঠবার আগেই তারা যেন সেই আগুনকে নেভাতে পারে সেই প্রস্তুতিও তারা করে রাখে। এবং রাত্রিবেলা বিছানায় শোয়ার আগে মাথার কাছে নিয়ে রাখে বটি, কাটারি, এই সমস্ত মারাত্মক অস্ত্রশস্ত্র। আমরা অবাক হয়ে যাই গল্পটা পড়ে যে চারিদিকে এত প্রচণ্ড বিপদের মধ্যেও কি করে দুটি মানুষ এত পরিমাণে মনোবল বজায় রাখেন। শুধু নিজেদের বেঁচে থাকবার জন্য নয়, আসলে তারা আরেকজন মানুষকে বাঁচিয়ে রাখবার একটা প্রবল প্রেরণা পেয়েছেন জীবনে। আল্লাদিকে ভালোভাবে বাঁচিয়ে রাখাটাই এখন তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সফল করতে মাসি পিসি বদ্ধপরিকর। তাই তারা নতুন উদ্যমে, নতুন সাহস নিয়ে বাঁচবার স্বপ্ন দেখে। প্রচণ্ড কষ্ট করে মরণপণ লড়াই করেও আসলে জীবনের কাছে হেরে যেতে শেখেনি মাসি পিসি। এই হার না মানা গল্প আমাদেরকে অবাক করে এবং গল্পটা থেকে আমরা জীবনের একটা বড় শিক্ষা পাই। যে কোনো পরিস্থিতিতেই হেরে যেতে নেই, চট করে নিজেকে সঁপে দিতে নেই সমাজ বিরোধীদের হাতে, বরং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে হয়। এই লড়াকু মানসিকতা মাসি পিসি গল্পটার বিশেষ বৈশিষ্ট্য এবং মাসি ও পিসি এই দুটো চরিত্রকে মানবিকতায় উজ্জ্বল করে তুলেছে। প্রকৃতপক্ষে আল্লাদি তো তাদের কারুর নিজের গর্ভের সন্তান নয়, তবুও তারা আল্লাদির জন্য নিজেদের জীবন পণ করে এক লড়াইয়ে ব্রতী হয়েছে বা এক লড়াইতে সামিল হয়েছে। তো মাসি পিসি চরিত্র দুটিও এই গল্পের পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ দুটি চরিত্র এবং চরিত্র দুটি মানবিকতায় উজ্জ্বল, লড়াইয়ের মানসিকতায় উজ্জ্বল হয়ে উঠেছে। আল্লাদি চরিত্রটি গ্রামের সাধারণ অত্যাচারিত একটি গৃহবধূর প্রতিনিধিত্ব করছে। আল্লাদি একা নয়, এরকম প্রচুর প্রচুর গৃহবধূ তৎকালীন সময়ে বা এখনও পর্যন্ত বাংলার সমাজে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, যারা নিজেদের অধিকার বুঝে নিতে পারে না। তাদের সবার পেছনে যদি মাসি পিসির মতন এরকম কোনো গার্জিয়ান বা অভিভাবক থাকতো, তাহলে হয়তো তাদের অসহায় হয়ে নিজেদেরকে সমাজের খারাপ মানুষদের হাতে বিলিয়ে দিতে হতো না বা খারাপ শ্বশুরবাড়ির হাতে পড়ে মার খেয়ে মরতে হতো না। এইটাই এই গল্পের সার্থকতা। আশা করছি আজকের এই আলোচনা থেকে মাসি পিসি গল্পটার মূল বিষয়বস্তু এবং গল্পটা তোমরা ঠিক কোনভাবে ভেবে পড়বে সেটা বুঝতে পারলে। গল্পটার একটি বিশ্লেষণমূলক আলোচনা করার চেষ্টা করলাম। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি এই রকম অনেক অনেক পাঠ্য বিষয়ের আলোচনা পাওয়ার জন্য। ধন্যবাদ।